হঠাৎ করে শহরে একই প্যাটার্নে একের পর এক খুন হচ্ছে। প্রত্যেকের গলায় সবুজ রঙের নাইলনের রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হচ্ছে। এমনকি খুনের পর চোখ খোলা রেখে আয়নার সামনে বসিয়ে রেখে যাচ্ছে এক সাইকো সিরিয়াল কিলার। আজ থেকে 25 বছর আগে এক নারী সিরিয়াল কিলার সেম প্যাটার্নে 8টি খুন করেছিল। তাই ধারণা করা হয় কেউ হয়তো বা ওই 25 বছর আগের কিলারের প্যাটার্ন ফলো করছে। এজন্য বর্তমানের সিরিয়াল কিলারকে ধরতে 25 বছর যাবৎ কারাগারে বন্দী পুরনো সেই সিরিয়াল কিলারের সাহায্য নেওয়া হয়। আর এরপরে সামনে আসতে থাকে একের পর এক টুইস্ট, যা আপনি গুণে শেষ করতে পারবেন না। কে এই সিরিয়াল কিলার? কেন সে 25 বছর আগেই ওই কিলারের প্যাটার্নটি ফলো করছে? নাকি এটা পূর্বের কিলারেরই কোনো মাস্টার প্ল্যান? জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি সদ্য মুক্তি পাওয়া মিস্ট্রি, সাসপেন্স আর টুইস্টে ভরা ওয়েব সিরিজ মিসেস দেশপান্ডের কথা। সিরিজটিতে 6টি এপিসোড আছে, মোট ডিউরেশন 5 ঘন্টার মতো। তাই ভিডিওটি বড় হওয়াটা একদমই স্বাভাবিক। তবে কথা দিচ্ছি একদমই বোর হবেন না। কিন্তু শুরু করার পূর্বে একটা অনুরোধ, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে নিন। আর ভিডিওতে লাইক দিতে মোটেও ভুল করবেন না। সিরিজের শুরুতে আমাদের বলিউডের উদীয়মান সুপারস্টার বিরাট মালহোত্রাকে দেখানো হয়। বাইরে থেকে ফেরার সময় একটি এসকর্ট সার্ভিস এজেন্সিতে কল করে এখনই তার অ্যাপার্টমেন্টে 2 জন রাশিয়ান মেয়ে পাঠাতে বলে। এরপর ফ্ল্যাটে গিয়ে ড্রাগ নেওয়া শুরু করে। কিছু সময় পরই তার দরজায় কেউ নক করে। বিরাট ভাবছিল মেয়েগুলো এসে পড়েছে। তবে দরজা খুলতেই অন্য কাউকে দেখে বলে ওঠে, তুই এখানে কি করছিস? তবে বলা মাত্রই দরজার বাইরে থাকা লোকটি বিরাটের পায়ে লাথি মেরে বিরাটকে ঘরের মধ্যে ফেলে দেয়। এরপর সবুজ রঙের একটি নাইলনের রশি বের করে বিরাটের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এমনকি বডিটিকে আয়নার সামনে নিয়ে বসিয়ে রাখে। সাথে চোখের পাতায় এক ধরনের গ্লু দিয়ে চোখ দুটি খোলা রেখে চলে যায়। আর এর কিছু সময় পরই এসকর্ট এজেন্সির ওই মেয়ে দুটো এসে এই অবস্থা দেখতে পেয়ে সাথে সাথে পুলিশকে কল করে। ইনি হচ্ছেন মুম্বাই পুলিশের কমিশনার অরুণ। পুলিশের একটি টিম আগে থেকেই এসকর্ট সার্ভিসের ওই মেয়ে দুটোকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অরুণ পৌঁছা মাত্রই ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর পল্লবিক অরুণকে জানায় রাত 11:30টার দিকে এই দুটি মেয়েকে এখানে ডেকেছিল। যে জন্য কে কিভাবে এসেছিল আর কিভাবে বের হচ্ছে সেটা জানা যাচ্ছে না। তবে অরুণ লক্ষ্য করে বডিটিকে ঠিক একটি আয়নার সামনে বসিয়ে রেখেছে। যে জন্য অরুণ পুরো ঘরের লাইট বন্ধ করে শুধুমাত্র বডির উপরে লাইটটি অন রাখতে বলে। আর এরপরই অরুণ খুনের প্যাটার্ন দেখে অরুণের পূর্বের একটি খুনের প্যাটার্নের কথা মনে পড়ে যায়, যে কেস নিয়ে সে আগেও কাজ করেছে। অরুণ সাথে সাথে হায়দ্রাবাদ সেন্ট্রাল জেলের ওয়ার্ডেনকে কল করে মহিলা সেলে থাকা একজন কয়েদিকে চেক করতে বলে। কথা মতো ওয়ার্ডেন চেক করে জানায়, স্যার আপনি যার কথা বলছেন ও সেলের মধ্যে আছে। সিন চলে যায় পরদিন সকাল হতে আমাদের সেই কয়েদিকে দেখানো হয় গতকাল যার কথা অরুণ জিজ্ঞেস করেছিল। আর তার নাম হচ্ছে জিনাত। জিনাত সকাল হতে ইয়োগা করে সবার সাথে কাজে চলে যায়। জিনাত মূলত এখানের কিচেনে রান্নাবাড়ার কাজ করে। প্রতিদিনের মতো জিনাত রান্নাঘরে কাজই করছিল। ঠিক তখনই এক কনস্টেবল এসে জানায় ওয়ার্ডেন তাকে ডেকেছে। আর জিনাত যখনই ওয়ার্ডেনের সাথে দেখা করতে যায় তখনই টিভিতে একটি নিউজ চ্যানেলে বিরাট মালহোত্রার খুনের খবরটি প্রকাশ হচ্ছিল। এরপর ওয়ার্ডেন জিনাতের কাছে জানতে চায়, গত রাতে মুম্বাইয়ের কমিশনার অরুণ খাত্রি আমাকে কল করে তোমার বিষয়ে জানতে চেয়েছিল, তুমি তাকে চিনো? ওয়ার্ডেনের সাথে এটাও বলে, আমার গত 5 বছর আমি তোমার থেকে ভালো কয়েদি এই জেলে একটাও দেখিনি। কিন্তু তার আগে তুমি কি ছিলে, কোথায় ছিলে, কি করতে সেই সম্পর্কে কখনো কোনো কিছু আমাদের সাথে শেয়ার করনি। এই ঘটনার সাথে কি তোমার কোনো কানেকশন আছে? জিনাত বলে, হ্যাঁ ম্যাডাম আছে। সাথে জিনাত অরুণের জন্য একটি মেসেজ দিয়ে দেয়। সিন চলে যায় মুম্বাই কমিশন অফিসে। নিউজে যে সূর্যবংশীকে আমরা দেখেছিলাম সে অরুণের সাথে দেখা করতে এসেছে। মূলত 25 বছর আগে পুনেতে একটি সিরিয়াল কিলিং কেস নিয়ে তারা একসাথে কাজ করেছিল। এত বছর পর আজই প্রথম দেখা হলো। মূলত সূর্যবংশীর এখানে আসার পিছে একটা বিশেষ কারণ আছে। সূর্যবংশীর কথা এর আগেও শহরে একই প্যাটার্ন 2টি খুন হয়েছে, এটা নিয়ে 3টি খুন হলো। তাই সূর্যবংশী ধারণা করছে 25 বছর আগে যে সিরিয়াল কিলার ছিল সে হয়তোবা 25 বছর পর আবার ফিরে এসেছে। তখন পুনেতে খুন করেছে আর এখন মুম্বাইতে। কিন্তু সূর্যবংশী এখনও শিওর হতে পারছে না 25 বছর আগে পুনেতে যে সিরিয়াল কিলার খুন করছিল আর এখন যে মুম্বাইতে সিরিয়াল কিলিং হচ্ছে সেটা কি একই নাকি অন্য কেউ। অরুণের কথা শুধু শুধু মানুষকে ভয় দেখাবেন না। সূর্যবংশী বলে, 25 বছর আগে আপনি তো ওই সিরিয়াল কিলারকে ধরতে পারলেন না, তারপর সরকার আপনাকে প্রমোশন দিয়ে দিল। আমি তোর পিছের রহস্য এখনও বের করতে পারছি না। অরুণ বলে, দেখুন আপনার যা করার আপনি করুন, আপনার কাছে সব ফ্যাক্ট নেই। সূর্যবংশীর কথা সেগুলো আমি ম্যানেজ করে নিব বলে সূর্যবংশী বের হয়ে যায়। আর এরপর আমাদের শহরের অন্য একটি জায়গায় মাস্ক পরিহিত এক ব্যক্তিকে দেখানো হয় যে গোপনে একটি ঘরের মধ্যে প্রবেশ করছে। ঘরের এক রুমে বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে আর অন্য ঘরে স্বামী স্ত্রী। তবে মাস্ক পরিহিত এই লোকটা কে সেটা আমরা একটু পরে জানতে পারবো। অন্যদিকে জিনাত যে অরুণের জন্য মেসেজ পাঠিয়েছিল
অরুণ সেই মেসেজটি পাওয়া মাত্রই হায়দ্রাবাদ জেলে গিয়ে জিনাতের সাথে দেখা করে। আর অরুণের কথা আমরা জানতে পারি, জিনাত অরুণের জন্য যে মেসেজটি দিয়েছিল সেখানে জিনাত শুধু বলেছিল আমি আপনাকে সাহায্য করতে পারবো। তার মানে এই কেসটি সমাধান করতে জিনাত তাকে সাহায্য করতে পারবে। কথা আপনাদের হয়তো মনে হচ্ছে মুম্বাইতে যে খুনগুলো হচ্ছে সেগুলো আমি করছি, তাও আবার এখান থেকে পালিয়ে। অরুণের কথা সেটার পসিবিলিটি আছে। জিনাত বলে আপনি সবসময় আমাকে একটু অধিক চতুর মনে করেছেন। অরুণের কথা 25 বছর আগে আমার সিনিয়ররাও আমাকে একই কথা বলেছিল, কিন্তু তুমি যখন 8টি খুনের কনফেশন দিয়েছিলে তখন সবাই চুপ হয়ে গিয়েছিল। আমি তোমাকে যত চালাক মনে করেছিলাম তুমি তার থেকে কয়েক গুণ বেশি চালাক ছিলে। এখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি, জিনাতকে আগে মিসেস দেশপান্ডে নামে চিনত, তবে এখানে জিনাত নামে সে রয়েছে। এর পিছনেও একটা কারণ আছে, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। জিনাতের কথা আমি এখানে ভিতরে বন্দী আছি, তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে বাইরে কেউ আমার প্যাটার্ন ফলো করে খুনগুলো করছে। জিনাত মনে করছিল এই খুনগুলো কোনো ব্যক্তি করছে। অন্যের কথা তুমি তো একটা মেয়ে ছিলে, তুমিও তো করেছ। তোমার কাছে কীভাবে মনে হতে পারে যে এটা কোনো পুরুষের কাজ? জিনাতের কথা আমার মতো আর কেউ হতে পারে না। ধরে নিলাম সে একজন পুরুষ, সে কি এক্স্যাক্টলি আমাকে নকল করছে? যদি তা করে থাকে তাহলে ও আরও 5টি খুন করবে, কারণ আমি ওই সময় 8টি খুন করেছিলাম। ও যেহেতু 3টি খুন করে ফেলেছে একই প্যাটার্নে, তার মানে আরও 5টি খুন সামনে করতে যাচ্ছে। এজন্য জিনাত বলছিল আমি ওই কিলারকে ধরতে আপনাদেরকে সাহায্য করতে পারি, কারণ আমি যেটা চিন্তা করতে পারবো আপনারা করতে পারবেন না। আমি ওই কিলারের মতো করে চিন্তা করতে পারবো। আপনারা যে পারবেন না তা নয়, কিন্তু আপনাদের সময় লাগবে। আর আমি আপনাদের সাহায্য করতে পারবো বিধায় আপনি এত দূরে আমার সাথে দেখা করতে এসেছেন। তবে জিনাত ওই সিরিয়াল কিলারকে ধরতে সাহায্য করবে ঠিকই, তার বিনিময়ে সে একটি শর্তও জুড়ে দেয়। এরপর অরুণ আইজিবির সাথে দেখা করে এবং তাকে কনভিন্স করার চেষ্টা করে যে আমাদের তদন্ত টিমে জিনাতকে রাখতে হবে। 25 বছর আগে ও যেভাবে খুনগুলো করেছিল ঠিক একইভাবে এখন খুন হচ্ছে। আবার কিলার যেহেতু ওর প্যাটার্নগুলো ফলো করছে, তাই কিলারের মতো করে ও চিন্তা করতে পারবে, যেটা আমরা করতে পারবো না। আবার অনেক কষ্টে এখন পর্যন্ত মিডিয়া থেকে এই প্যাটার্নগুলো লুকিয়ে রাখা হচ্ছে। যে কোনো সময় এটা প্রকাশ হয়ে গেলে মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হবে। আজ অথবা কাল তো কোনো না কোনোভাবে সেটা জেনেই যাবে। তাই যত দ্রুত সম্ভব আমাদের খুনিকে ধরতে হবে। সব কিছু শোনার পর আইজি জানতে চায় তুমি কি প্ল্যান করছো সেটা বলো। অরুণ বলে মুম্বাই শহর থেকে একটু দূরে ডিআরই অফিসারদের জন্য একটি রেস্ট হাউস আছে। চতুর্দিকে জঙ্গল, মানুষের যাতায়াতও নেই। আমরা ওকে ওই জায়গাতে রাখবো, সিকিউর করতে আমাদের জন্য সুবিধা হবে। কিন্তু আইজি ভয় পাচ্ছে এই কথা যদি লিক হয়ে যায় তাহলে তো তাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। অরুণ বলে স্যার আপনি ভয় পাবেন না, যদি কোনোভাবে কোনো কিছু লিক হয়ে যায় আপনি সব ব্লেম আমার উপর দিয়ে দিবেন। সব কিছু শোনার পর আইজি পারমিশন ঠিকই দেয়, তবে অরুণকে সতর্ক করে দেয় একটা কিলারকে ধরতে আর একটা কিলারকে পালাতে দিও না। অন্যদিকে আমাদের এসিপি তেজাসকে দেখানো হয়। তেজাস মূলত একটি আন্ডারকভার অপারেশন করছিল। এখানে যে বড় একটি ড্রাগ র্যাকেট ছিল তাদের মূল ডিলারকে ধরার জন্য সে আন্ডারকভার অপারেশন পরিচালনা করছিল। কিন্তু হঠাৎ করে সেখানে পুলিশ রেড করে সবাইকে ধরে নিয়ে যায়, যে জন্য এসিপি তেজাসের যে এত কষ্ট ছিল, মানে এতদিন যাবৎ সে যে কষ্ট করে আন্ডারকভার অপারেশন চালাচ্ছিল, মুহূর্তের মধ্যে সব কিছু নষ্ট হয়ে যায়। তবে এর পিছনের মূল কারণ হচ্ছে কমিশনার নিজেই তেজাসের এই অপারেশনটি বন্ধ করতে নির্দেশ দিয়েছে। আর কমিশনার কথা শুনেই তেজাস সোজা কমিশনার অফিসে গিয়ে কমিশনারের সাথে দেখা করে এবং কমিশনার অরুণও তাকে বোঝায় তোমাকে আমি একটি স্পেশাল কেস দিতে চাচ্ছি, এই জন্যই তোমার অপারেশনটা বন্ধ করেছি। আর এই কেসটি ওই কেসের থেকে বেশি গুরুত্বপূর্ণ। অরুণ তেজাসকে পুরাতন কয়েকটি ফাইল ধরিয়ে দেয় এবং বলে এই রুমের মধ্যে বসে ফাইলগুলো তুমি পড়বে। এই ফাইলের বিষয় অফিসের বাইরে যেন কোনো কিছু না যায়। তো কথা মতো তেজাস ওই ফাইলগুলো পড়তে শুরু করে। আর অন্য দেশে হায়দ্রাবাদ জেলের মধ্যে জিনাতকে দেখা যায় রান্নাঘরের কোণার মধ্যে সেই গোপনে কিছু লাল রঙের মাশরুমের চাষ করেছিল। সেই মাশরুমগুলো তুলে গুঁড়ো করে ছোট ছোট প্যাকেট করে তার ব্রেশিয়ারের মধ্যে ঢুকিয়ে সেলাই করে রাখে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। এদিকে তেজাসের ওই ফাইলগুলো পড়া হলে অরুণ তেজাসকে নতুন যে 3টি খুন হয়েছে ওই 3টি খুনের ফাইলগুলো দেখায়, যে এদেরকে ওই সেম প্যাটার্নে খুন করা হয়েছে। অরুণ সাথে এটাও জানায় ওই সময় যে খুনি ছিল মিসেস দেশপান্ডে, তাকে আমরা অ্যারেস্ট করেছি, সে এখন জেলে আছে। তার মানে কেউ মিসেস দেশপান্ডের ওই প্যাটার্নটি ফলো করে খুনগুলো করছে। এক কথা বলতে গেলে কপিক্যাট কিলার। তবে তেজাস এই ফাইলগুলো পড়ে অরুণের কাছে জানতে চায় কোর্ট অর্ডারের মধ্যে লেখা আছে মিসেস দেশপান্ডে হায়দ্রাবাদের একটি জেলের মধ্যে অন্য পরিচয় রয়েছে। এর কারণ কি? অরুণ বলে ওই সময় 8টি খুন করার পর আমি মিসেস দেশপান্ডেকে ধরেছিলাম। আমি জানতাম ওই 8টি খুন সেই করেছে, কিন্তু আমার কাছে শুধু একটি খুনের এভিডেন্স ছিল, কিন্তু বাকি 7টি খুনের কনফেশন সে নিজেই করেছিল। আর এই কনফেশন দেওয়ার পিছনে একটি কন্ডিশন ছিল, নতুন নাম নতুন আইডেন্টি দিয়ে তাকে অন্য শহরে একটি জেলে রাখতে হবে। এই জন্যই মিসেস দেশপান্ডেকে জিনাত ফাতিমা নামে হায়দ্রাবাদ জেলে পাঠানো হয়েছে। নিজের স্বামীকে খুন করার অপরাধ ওর জেল হয়েছে। বর্তমান রেকর্ডে শুধু এতটুকুই দেখতে পাবে।
এছাড়া বাকি খুনের কোনো রেকর্ডই তুমি কোথাও পাবে না, শুধুমাত্র এই ফাইলগুলোর মধ্যে আছে। আর এই ফাইল এই পর্যন্ত 6 জন ব্যক্তি পড়েছে, তুমি 7ম ব্যক্তি। অরুণ বলে ওই সময় এই সব কিছু গোপন রাখা অনেক সহজ ছিল, কিন্তু এখনও পর্যন্ত যাদের ওই পুনের মার্ডারের কথা মনে আছে, এখন মুম্বাইয়ের খুনগুলো দেখে তাদের মনে হচ্ছে সেই সিরিয়াল কিলার হয়তোবা আবার ফিরে এসেছে। কারণ ওই সময় হঠাৎ করে কিলার গায়েব হয়ে গিয়েছিল, কারণ জিনাত ওই সময় খুনের কনফেশন করার পর তার আইডেন্টিটি পুরো পরিবর্তন করে দেওয়া হয়, যে জন্য কেউ জানতেই পারেনি কিলারের সাথে কি হয়েছে। আর এখন যে কপিক্যাট কিলার খুনগুলো করছে তাকে ধরার জন্য মিসেস দেশপান্ডেকে আমরা আমাদের তদন্ত টিমের মধ্যে রাখতে চাচ্ছি, যেটা আজ পর্যন্ত কখনই করা হয়নি। তেজাসের কথা, স্যার এটা অনেক রিস্কি। অরুণ বলে রিস্ক ঠিকই আছে, কিন্তু আমাদের কাছে আর কোনো অপশন নেই। সাথে এটাও বলে এই কেসটি পুরো আনঅফিসিয়াল থাকবে। সাথে অরুণ দেশপান্ডেকে কোথায় রাখবে এবং কিভাবে পুরো প্ল্যানটিও শেয়ার করে। সাথে বলে দেয় এখন থেকে এই কেসের যা কিছু হবে সব ইনফরমেশন শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। কিন্তু তেজাসের প্রশ্ন, স্যার এই কেসের জন্য আপনি আমাকে কেন সিলেক্ট করলেন? অরুণ বলে আমি তোমার ফাইল পড়েছি, তুমি ডিফিকাল্ট অ্যাসাইনমেন্টগুলো নিতে পছন্দ করো, এই পর্যন্ত সব ডিপার্টমেন্টে কাজ করেছো, আর তুমি প্রমোশনের জন্য কাজ করো না। কেসের বিষয়ে সব কিছু শেয়ার করে অরুণ তেজাসকে বলে দেয় এখন গিয়ে রেস্ট করো, কারণ এরপর কখন রেস্ট করার সময় পাবে তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য তেজাস কমিশনার অফিস থেকে বের হয়ে সোজা তার ওয়াইফ তানবীর সাথে দেখা করে। আর এ হচ্ছে তানবীর বান্ধবী দিব্যা। তানবী আর দিব্যা দুজন মিলে সেলুনটি স্টার্ট করেছে। তেজাস আন্ডারকভার অপারেশনের জন্য অনেক দিন পর্যন্ত বাইরে ছিল, তাই এতদিন পর আসায় দিব্যা তানবীকে বলে তোমরা বাড়িতে চলে যাও, আমি বন্ধ করে চলে আসবো। এই জন্য দিব্যা আর তেজাস বাড়িতে চলে যায়। আর এতদিনে স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা জমেছিল, মানে যেটা পেন্ডিং ছিল, সেটা কমপ্লিট করে নেয়। তবে এখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি তেজাসের অনেক ইচ্ছা একটি বাচ্চা নিবে, কিন্তু তানভি বলছিল মাত্রই তো আমরা সেলুনটি স্টার্ট করেছি, আগে সেটা স্টেবল হোক, আর তুমি তো খুব বেশি সময় দিতে পারো না, 3 থেকে 4 মাস পরে তুমি বাড়িতে আসো। তবে এই বিষয়ে তানভির কোনো কমপ্লেন নেই, কারণ তেজাস একজন পুলিশ অফিসার, এটা জেনে বুঝেই তানভি তাকে বিয়ে করেছে। আর এসব কারণে তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতিও নেই। ইনি হচ্ছেন তেজাসের নানা আজুপা। তেজাসের পরিবারের বিষয়ে বলে রাখি, তেজাসের বাবা ছোট থাকতে মারা গিয়েছে, আর তেজাসের মা তেজাসকে ছোট রেখে একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তারপর থেকে আজুবাই তাকে বড় করেছে। তানভি আর তেজাস এখানেই থাকে, আর আজুবা নিজের বাড়িতে, তবে মাঝে মাঝে যাতায়াত করে। এতদিন পর তেজাসকে দেখে আজুবা তেজাসের কাজ সম্পর্কে জানতে চাইলে তেজাস তার নতুন অ্যাসাইনমেন্টের কথাও বলে যে নতুন একটি কেস নিয়ে কাজ করছি। তবে এক্স্যাক্টলি কোন কেস নিয়ে কাজ করবে সেই বিষয়টা তেজাস তানভি বা আজুবা দুজনের থেকে একদমই গোপন রাখে। সিন চলে যায় সোজা হায়দ্রাবাদ জেলে। হঠাৎ করে জিনাত পেটের ব্যথায় কাটটাতে শুরু করলে জিনাতকে হসপিটাল নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আনা হয়। আর এরপর আমরা দেখতে পাই এটা মূলত অরুণদেরই প্ল্যান ছিল, মানে জিনাতকে হসপিটালে নেওয়ার কথা বলে জিনাতকে সেই সেফ হাউসে নেওয়ার প্ল্যান করা হয়েছে। তাই অর্ধেক পথ থেকেই মুম্বাই পুলিশের একটি টিম জিনাতকে এসকর্ট করে সোজা সেই সেফ হাউসে নিয়ে আসে। জিনাত তো এখানে এসে বুঝতে পারে তার উপর সার্বক্ষণিক নজর রাখতে সব ধরনের ব্যবস্থা এখানে করে রাখা হয়েছে, যেমন আশেপাশে সিসিটিভি ক্যামেরা বসানো, চতুর্দিকে সশস্ত্র সদস্যরা পাহারায় রয়েছে। জিনাত ভিতরে ঢুকেও দেখে প্রত্যেকটা রুমেও ক্যামেরা বসানো, সাথে জিনাতের জন্য কিছু টয়লেট্রিজ এবং নতুন পোশাকও দিয়ে যাওয়া হয়েছে। এরপর জিনাত ফ্রেশ হয়ে নতুন ড্রেস পরে নেয়, আর লুকিয়ে ব্রেশিয়ারের মধ্যে যে মাশরুমের গুঁড়োগুলো নিয়ে এসেছিল জিনাত সিসিটিভি আড়াল করে খাটের ম্যাট্রেসের নিচে সেটা লুকিয়ে রাখে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে অরুণ তেজাসকে নিয়ে জিনাতের সাথে দেখা করতে আসে। প্রথমেই তেজাস বর্তমানে যে 3 ব্যক্তির খুন হয়েছে তাদের ক্রাইম সিনের বেশ কিছু ফটোগ্রাফ দেখায়, যেগুলো দেখে বলুন কোনো হেল্প করতে পারবেন কি না। তবে ফটোগুলো দেখে জিনাত বলে আমি তখনই আপনাদের হেল্প করতে পারবো যখন আমি নিজে ক্রাইম সিনে গিয়ে নিজ চোখে কিছু দেখতে পাবো, কারণ ফটোগ্রাফে তাই দেখা যাবে যেটা ফটোগ্রাফার দেখাতে চেয়েছে। যদিও তেজাস সেটা অ্যালাউ করতে চাচ্ছিল না, কিন্তু অরুণ অ্যালাউ করে। এর জন্য বাইরে এসে তেজাস অরুণকে বোঝানোর চেষ্টা করছিল স্যার ওনার মতো একজন খুনিকে বাইরে নিয়ে যাওয়ার সিকিউরিটি রিস্ক আছে। অরুণের কথা সেটা আমি জানি, কিন্তু কেসটাকে আমাদের দ্রুত সলভ করতে হবে। আর ওর সম্পর্কে তোমার কি মনে হয়? তেজাস বলে স্যার তার হাসির পিছনে অনেক কিছু লুকিয়ে আছে। অরুণ বলে হ্যাঁ। অরুণ বলে ঠিক ফটোগ্রাফারের মতো, ও তোমাকে ততটুকুই দেখাবে যতটুকু ও নিজে দেখাতে চায়, এই জন্য ওর থেকে সাবধানে থাকতে হবে। এর মধ্যে আমাদের সেই ব্যক্তিকে দেখানো হয় যে ওই রাতে মাস্ক পরে ওই বাড়ির মধ্যে ঢুকেছিল, সেখান থেকে স্বামীকে তুলে এনে কোনো একটি ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আবার এদিকে অরুণরাও জিনাতকে বিরাট মালহোত্রা ফ্ল্যাটে নিয়ে আসে। পুরো ফ্ল্যাট সব কিছু পর্যবেক্ষণ করে জিনাত আবারও ফটোগ্রাফের তোলা সেই ফটোগুলো দেখে। পাশেই ক্রাইম সিন থেকে উদ্ধার করার সকল এভিডেন্স রাখা ছিল। জিনাত ফটো এবং এখানে দেওয়া একটি অ্যাওয়ার্ড দেখিয়ে বলে আমি যখন আমার 3য় খুনটি করেছিলাম সে ছিল একজন পলিটিশিয়ান, চাইল্ড রেপিস্ট। ওই সময় আমি তাকে মারার পর তার হাতে তার হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডটি রেখে দিয়েছিলাম।
এই কিলার আমার তৃতীয় খুনটির প্যাটার্ন একদম হুবহু নকল করেছে। কিন্তু জিনাতের কথা, আমি আমার কনফেশন স্টেটমেন্টে শুধু একবার এটা মেনশন করেছিলাম। তার মানে যেই খুনগুলো করছে এই কিলার জিনাতের সকল ফাইল স্টাডি করেছে। কারণ ওই ফাইল না পড়লে এই অ্যাওয়ার্ডের প্যাটার্ন সম্পর্কে জানার কোনো উপায় নেই। তেজসের কথা স্যার, আপনি তো বলেছিলেন শুধুমাত্র 6 জন ব্যক্তি ওই ফাইল পড়েছে, যার মধ্যে আপনি একজন। তাহলে অন্য 5 জনকে? অরুণ বলে, সকাল পর্যন্ত তুমি পুরো লিস্ট পেয়ে যাবে। তেজাস জিনাতের কাছে জানতে চায়, আপনি সেখানেও ফটোগুলো দেখে আমাদের এই অ্যাওয়ার্ডের বিষয়টি বলতে পারতেন, এখানে কেন নিয়ে এলেন? জিনাত বলে, 25 বছর জেলে কাটিয়েছি, একটু জং ধরে গেছে, তাই কিলারের মতো কিছু চিন্তা করতে এই জায়গায় আসাটার প্রয়োজন ছিল। তো যেমনটা জিনাত বলেছিল, জিনাত খুনিকে ধরার জন্য প্রথম হেল্পটি কিন্তু করেছে, তাই জিনাত তার বিনিময়ে কমিশনারের কাছে রান্না করার অনুমতি চায়। আর পরবর্তী দিনই কমিশনারের অনুমতিতে জিনাত যেখানে রয়েছে সেখানের কিচেনে রান্না করার জন্য সকল সরঞ্জাম দিয়ে দেওয়া হয়। তবে সেখানে দায়িত্বে থাকা ওমকার বলছিল, কমিশনার বলেছে বলে আমরা এই সব ব্যবস্থা করে দিয়েছি, তার জায়গায় আমি হলে রান্নাঘরে পা পর্যন্ত রাখতে দিতাম না। কিন্তু যত যাই হোক না কেন, জিনাত যেহেতু রান্না করতে পছন্দ করে। আর আরেকটা বিষয় বলে রাখি, জিনাত কারাগারে যাওয়ার আগে, মানে খুনগুলো করার আগে একটি রেস্টুরেন্ট চালাতো। তখন জিনাতই সেখানের কিচেন দেখাশোনা করত। তার রান্নাঘরটা তার সব থেকে বেশি প্রিয় জায়গা। আবার এদিকে কমিশনার ওই 5 ব্যক্তির লিস্ট দিলে তেজাস খবর নিয়ে জানতে পারে তার মধ্যে 3 জন ব্যক্তি অনেক আগে মারা গিয়েছে, আর একজন ছিল পাবলিক প্রসিকিউটর। অনেক পুরাতন ফাইল হয় সে সেগুলো ডিস্ট্রয় করে দিয়েছে। বাকি রয়েছে ওই সময় ডিফেন্স লয়ার জিহান দারওয়ালা। এই জন্য তেজাস ওই জিহান দারওয়ালার সাথে দেখা করে। কিন্তু দারওয়ালা তার যে সেফের মধ্যে ওই ফাইলগুলো রেখেছিল সেখানে তল্লাশি করে ফাইলগুলো খুঁজে পাচ্ছিল না। তার ভালো করে মনে আছে স্পেশাল যে কেসের ফাইলগুলো আছে সেগুলো সে এখানেই রাখে, আর ওই ফাইলটা বিশেষ করে এখানেই রেখেছিল। কিন্তু এখন সেটা নেই। সে ধারণা করছে তার ভাগ্নি হয়তো বা এখান থেকে ফাইল সরিয়েছে, যার নাম হোস, কারণ হোসের কাছে এই সেফের চাবি আছে। সাথে দারওয়ালা এটাও বলে, আমার বোনের মৃত্যুর পর ওই অকর্মণ্যকে এখানে রেখেছিলাম, 30 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত তাকে দিয়ে ভালো কিছু হয়নি। তেজাস জানতে চায় ওকে এখন কোথায় পাওয়া যাবে। দারওয়ালা বলে, একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। বলতে না বলতেই দারওয়ালার ভাগ্নে এসে পড়ে। আর আমরাও দেখতে পাই দারওয়ালার ভাগ্নে হোস অন্য কেউ নয়, এই সেই ব্যক্তি যে ওই রাতে একজনকে কিডন্যাপ করে অন্য একটি জায়গায় বেঁধে রেখে এসেছিল। তার মানে এই হয়তোবা সেই কিলার। আবার হোসও যখন ভিতরে প্রবেশ করছিল, গেট খোলার সময় ভিতরে গাড়ি দেখে তার একটু সন্দেহ হয়। এমনকি উপরে তাকাতে তেজাসকে দেখতে পেয়েই হোস তার স্কুটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তেজাসও তাকে ধরার চেষ্টা করলেও ততক্ষণে হোস পালিয়ে যায়। এজন্য তেজাস সাথে সাথে পুলিশ কন্ট্রোল রুমে কল করে তেজাসের স্কুটারের নম্বরটি দিয়ে দ্রুত সময়ের মধ্যে তেজাসকে ট্র্যাক করতে নির্দেশ দিয়ে দেয়। আর এরপর তেজাসের রুম তল্লাশি করতে গিয়ে রুমের মধ্যে কোনো কিছু না পেলেও তেজাসের ওয়াশরুমে গিয়ে কমোডের উপরের ফ্ল্যাশ থেকে পানি পড়তে দেখে তেজাসের একটু সন্দেহ হয় যে এখানে কিছু একটা নিশ্চয় রাখা আছে। আর সেখানে ঢাকনা খুলতেই বেশ কিছু চিঠি পায়, যেগুলো জিনাত জেলে থাকতে হোস জিনাতকে লিখেছিল, আর জিনাত সেগুলো রিপ্লাই করেছিল। সবগুলো চিঠি পড়ার পর তেজাস এবং অরুণ স্পষ্টই বুঝতে পারে জিনাত জেলের মধ্যে বসে থাকলেও হোসের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল, আর হোসকে জিনাতে সিরিয়াল কিলার তৈরি করেছে। তার পরামর্শ মতোই সে যেভাবে বলেছে হোস সেভাবেই খুনগুলো করেছে। তার মানে মূল মাস্টারমাইন্ড অন্য কেউ নয়, জিনাত নিজেই। অন্যদিকে সেফ হাউসে জিনাত প্রথম দিনের মতো খাবার রান্না করে ওমকারকে বলছিল রান্না একটু বেশি হয়ে গেছে, আপনাদের টিমের সবাই যদি শেয়ার করতেন। ওমকার সোজা কথা বলে দেয়, আমি কোনো কয়েদির হাতের খাবার খাই না, যে জন্য জিনাত একাই খাবার খাচ্ছে। এরপরে আমাদের দেখানো হয় 2020 সালে হোস জিনাতের সাথে দেখা করতে গিয়েছিল। তবে জিনাত দেখা না করায় হোস জিনাতের সাথে কয়েদি অস্মিতাকে দিয়ে চিঠি পাঠাতো। তেজাসরা ওই চিঠিগুলো পাওয়ার পর জেলে গিয়ে অস্মিতার কাছেও বেশ কিছু চিঠি পায়, যেগুলো হোস লিখেছিল। তেজাস জিনাতকে চিঠিগুলো দেখালে জিনাত বলে, হোস কিভাবে আমার বিষয়ে জানতে পেরেছিল আমি জানি না, তবে ও থ্রেট দিয়েছিল আমি যদি ওর চিঠির জবাব না দেই তবে ও আমার সবকিছু এক্সপোজ করে দিবে। কিন্তু তেজাস এসব কথা বিশ্বাস করতে পারছে না। তেজাসের কথা, হোসকে আপনি সাইকো বানিয়েছেন। জিনাত বলে, হোসের মতো এমন সাইকো অনেক আছে, কোনো সাইকো শুধু মুখে বলে আর কেউ কিছু না বলে খুন করে। কে মুখে বলে আর কার খুন করার ইন্টেনশন আছে তা বোঝা কষ্টকর। তেজাস চিঠিগুলোর কয়েকটি লাইনও পড়ে শোনায়, যেগুলোতে হোস তার ইমাজিনেশনগুলো লিখেছিল, যে হোস তার বস বা তার আশেপাশের লোকেদেরকে এভাবে খুন করতে চাচ্ছিল। আর ওই সবের রিপ্লাইতে জিনাত হোসকে আরও বাহাবা দিয়েছে। জিনাতের কথা, হোস তো ওর আশেপাশে অনেক ব্যক্তিকে খুন করার কথা লিখেছিল। কিন্তু তেজাসের প্রশ্ন, হোস এ পর্যন্ত যে 3 জন ব্যক্তিকে খুন করেছে তাদের বিষয়ে কোনো চিঠির মধ্যে উল্লেখ করেনি, আর বিনা কারণে যাকে তাকে এভাবে খুন করবে। এই জন্য তেজাসের ধারণা জিনাত নিজেই হোসকে একজন সাইকো কিলারে পরিণত করেছে। অরুণ জিনাতকে বলছিল, দেখো হোসের সম্পর্কে তুমি কোনো তথ্য জানলে আমাদের জানিয়ে দাও, কারণ ওকে থামানোটা জরুরি।
জিনাত বলে, দেখুন, আমি কখনো ওর সাথে সরাসরি দেখা করিনি। যদি কখনো সরাসরি কথা বলতাম তাহলে ওর সম্পর্কে আরও ভালো করে বুঝতে পারতাম। আপনারা কাজ করুন, চিঠিগুলো আমার কাছে রেখে দিন, আমি আবার এগুলো পড়ে দেখব এর মধ্যে কোনো ক্লু পাই কি না। তেজাসের তখনও মনে হচ্ছিল জিনাত মিথ্যা বলছে। এই জন্য বাইরে এসে অরুণকে বলছিল, স্যার এই মহিলা মিথ্যা বলছে, 3rd ডিগ্রি দিলে সব বলে দেবে। অরুণ বলে, দেখো তেজাস, আমি বুঝতে পারছি তুমি এখন অনেক রেগে আছো। তুমি যে 3rd ডিগ্রির কথা বলছো, 25 বছর আগে আমরা সেভাবে ট্রাই করেছি। একটানা 3 দিন ওকে আমরা টর্চার করেছি, কিন্তু কোনো কথা বের করতে পারিনি। তাই শান্ত থাকার চেষ্টা করো, আমি শিওর ও আমাদেরকে সাহায্য করবে। অন্যদিকে হোসকে দেখা যায় ওই ব্যক্তিকে যেখানে বেঁধে রেখেছিল সেখানে গিয়ে তাকে মারার চেষ্টা করছে। লোকটি তখনও হোসের কাছে চিৎকার করে কেঁদে কেঁদে তার জীবন ভিক্ষা চাইছিল। সিন চলে যায় কমিশন অফিসে। অরুণ অফিসে ফেরা মাত্রই বিরাট মালহোত্রার কেসের যে ইন্সপেক্টর পল্লবীকে আমরা দেখেছিলাম, ওই কেসের বিষয়ে কথা বলতে পল্লবী অরুণের সাথে দেখা করতে এসেছে। পল্লবীর কথা যেভাবে খুনটি করা হয়েছিল আর বডি যেভাবে রাখা হয়েছিল, এটা আমার কাছে সাধারণ কোনো কেস মনে হয়নি। এই জন্য আমি আরও কয়েকটি পুলিশ স্টেশনে খবর নিয়েছি, আর সেখান থেকে আমি আরও 2টি খুনের লিঙ্ক পেয়েছি। একই রকম প্যাটার্ন ফলো করা হয়েছে। পল্লবীর সাথে এটাও বলে, স্যার বিরাট মালহোত্রার কেসে ওর চোখটা খোলা রাখার জন্য সেখানে লোকাল স্টেশনারি শপ থেকে কেনা গ্লু ব্যবহার করা হয়েছে, যেটা বাকি 2টা খুনের বেলায় পোস্টমর্টম রিপোর্ট থেকে মিস হয়ে গিয়েছে। মূলত পল্লবী এই কেস নিয়ে কাজ করতে চাচ্ছিল, তবে অরুণ ভালো করে জানে পল্লবীকে কিছুতেই কেসে ইনভলভ করা যাবে না। তাই অরুণ গোপনীয়তা বজায় রাখতে পল্লবীকে বলে, তুমি অনেক ভালো কাজ করেছ, তবে তুমি যেটা বলেছ আমি বিবেচনা করে দেখব, আর এই বিষয়টা আপাতত কারোর সাথে শেয়ার করার প্রয়োজন নেই। অন্যদিকে জিনাত রান্না করছিল আর হোসের পাঠানো চিঠিগুলোর বিষয়ে চিন্তা করছিল যে ওই চিঠির মধ্যে কোন ক্লুটি সে মিস করেছে। ঠিক তখনই জিনাতের মনে পড়ে হোস তার শেষের দিকে চিঠিগুলোতে তার ভিতরে থাকা রাগগুলো প্রকাশ করেছিল। জিনাত চিঠিগুলো আবার দেখে আর এরপর ওমকারের ফোন থেকে কল করে তেজাসের সাথে কথা বলে। জিনাত বলে, হোসের সব চিঠির মধ্যে ওর একটা রাগান্বিত ভাব ছিল, প্রত্যেকটি চিঠিতে নতুন শত্রুর কথা লিখত, কিন্তু ও যখন আমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছিল তখন একটু শান্ত ছিল। তবে হঠাৎ করে ওর চিঠি আসা বন্ধ হয়ে যায়, আর 12 জুলাইয়ের পর ও জেলে আসা বন্ধ করে দিয়েছিল। আর 17 আগস্টে ওর শেষ চিঠিটি আসে। ওই চিঠিটি পড়ে আমি বুঝতে পারি ও আগের থেকে অনেক বেশি রেগে আছে। যেখানে হোস লিখেছিল, বন্ধুত্ব করার মতো এই দুনিয়াতে কোনো ব্যক্তিই নেই, সবাই ধোঁকাবাজ। তাই জিনাতের ধারণা জুলাইয়ের 12 থেকে 17 আগস্টের মধ্যে হোসের সাথে কিছু একটা হয়েছিল। হয়তো ওই সময় হোস নতুন কারোর সাথে বন্ধুত্ব করেছিল, আর ওর ওই নতুন বন্ধু হয়তো এমন কিছু করেছে যে জন্য হোস আবারও রেগে গিয়েছিল। তবে হোসের সেই নতুন বন্ধুটি কে ছিল এটা জানার জন্য তেজাস আবারও দারোয়ালের সাথে দেখা করে। তবে দারোয়ালে হোসের যে ডায়েরিগুলো ছিল সেগুলো দেখে বলে যে ডায়েরির মধ্যে তো নতুন বন্ধুর বিষয়ে কিছু লেখা নেই, আর ও এমন স্বভাবের ছিল স্কুল জীবনের পর থেকে কখনোই কারোর সাথে বন্ধুত্ব করে 10 দিনও পার করতে পারত না, বেশিরভাগ সময় একাই কাটাতো। কিন্তু 12 জুলাই থেকে 17 আগস্টের মধ্যের বিষয় জানতে চাইলে দারোয়ালে বলে, জুলাই মাসে ও একটি কনস্ট্রাকশন সাইটে চাকরি পেয়েছিল। মাঝে মধ্যে ওই কোম্পানির একজন ওকে বাড়িতে ড্রপ করে দিত, তবে দারোয়ালে তার নাম বলতে পারছে না। আবার ওই কনস্ট্রাকশন কোম্পানির নামের বিষয়ে জানতে চাইলে দারোয়ালে বলে, নামটা তো আমার সঠিক মনে নেই, তবে ওই কোম্পানির লোগোর মধ্যে লাল রঙের একটা ঈগল ছিল। আর লোগোর বিষয়ে জানতে পেরে তথ্য নিয়ে তেজাস সেই কনস্ট্রাকশন সাইট পর্যন্ত পৌঁছে যায়। সেখানে গিয়ে হোসের বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত লোকটি জানায় যতীন নামে তাদের প্রজেক্ট সুপারভাইজার হোসকে এখানে কাজে এনেছিল। সাথে সে এটাও জানায় যতীন জোশের বিষয় না জেনে তাকে কাজে নিয়েছিল, কিন্তু কিছুদিন পর যখন জোশের আসল চেহারা বের হয়ে গেল তখন জোশকে অ্যাভয়েড করতে শুরু করে। তবে এই যতীন এখন কোথায় আছে জানতে চাইলে লোকটি জানায় গত কয়েকদিন আগে তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে লোনাভালাতে ঘুরতে গিয়েছিল। সোমবার দিন ফিরে আসার কথা ছিল, কিন্তু ফিরেনি, এমনকি তার ফোনটাও বন্ধ। যতীন তার স্ত্রী সন্তান নিয়ে লোনাভালাতে কোথায় গিয়েছিল তেজাস সেই ঠিকানা নিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরপরে আমরা দেখতে পাই হোস যতীনের স্ত্রী এবং মেয়েকে এই বাড়িতে আটকে রেখেছে। তার মানে হোস যে ব্যক্তিকে মারতে গিয়েছিল সে যতীন ছিল। এদিকে খবর পেয়ে পুলিশ এসে পড়ে। হোসও বিষয়টি বুঝতে পেরে যখনই যতীনের স্ত্রী এবং মেয়ের উপর আক্রমণ করতে যাবে তেজাসটা ঘরের মধ্যে ঢুকে হোসকে গান পয়েন্ট করে তাকে সারেন্ডার করতে বাধ্য করে। যতীনের স্ত্রী এবং মেয়েকে উদ্ধার করতে পারলেও যতীনকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। সে জীবিত আছে না মৃত সেটাও জানা যাচ্ছে না। এই জন্য তেজাস হোসকে জিজ্ঞাসাবাদ করার সময় তার সাথে একটু ফ্রেন্ডলি কথা বলছিল, মানে বন্ধুত্ব করার ছলে তার থেকে যতীনের সম্পর্কে সব তথ্য নেওয়ার চেষ্টা করছে। কিন্তু হোস এত বোকা নয়। হোস প্রথমেই বুঝতে পারে তেজাস বন্ধুত্বের ছলে তার থেকে সব তথ্য নিতে চাচ্ছিল। তেজাস হোসকে সবকিছুই বলে যে কিভাবে হোস এই কাজগুলো করতে পারে, এমনকি শেষমেশ সেটাও বলে সমালোচনা না করে কনফেস করে দে কিভাবে এগুলো করেছিস, আর যতীনকে কোথায় রেখেছিস সেটা বল। হোস তখন জিনাতের কথা বলে যে মিসেস দেশপান্ডে
হায়দ্রাবাদ জেলায় জিনাত নামে রয়েছে, তার সাথে আমার মিটিং করিয়ে দাও, আমি সব কিছু বলে দিব। কিন্তু যতক্ষণ পর্যন্ত মিটিং করাচ্ছ না ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু বলছি না। এই জন্য তেজাস প্রথমে জিনাতের সাথে দেখা করে এবং হোশের কথা বলে যে ওকে আমরা ধরতে পেরেছি, তবে যতীন ওর হাতে, জানি না মেরে ফেলেছে না জীবিত। তবে যদি জীবিত থাকে তাহলে একমাত্র আপনি ওর সাথে কথা বলে যতীনের জীবন বাঁচাতে পারবেন। আবার হোশ যেহেতু তার সাথে একা কথা বলতে চেয়েছে, তাই হোশকে এখানে আনার আগে টেবিলের নিচে একটি ট্রান্সমিটার সেট করে দেওয়া হয়, যাতে এখানের কথোপকথন বাইরে থেকে সবই শোনা যায়। এরপর হোশকে জিনাতের কাছে নিয়ে আসা হয়। জিনাত প্রথমে হোশের কাজগুলোর জন্য প্রাউড ফিল করছিল, মানে হোশকে বোঝাচ্ছিল তুমি যেগুলো করেছো অনেক পারফেক্টভাবে করেছো, তোমার উপর আমি অনেক খুশি। সাথে খুন করার সময় কেমন ফিল হয় সেগুলো তার সাথে শেয়ার করছিল। হোশও বলছিল আপনার সাথে দেখা না হলে আমি জানতে পারতাম না পাওয়ার কি জিনিস, কারণ ওদেরকে যখন আমি খুন করেছি তখন আমি নিজের মধ্যে একটা পাওয়ার ফিল করেছি। এই জন্যই তো আপনার সিক্রেট আমি সবসময় নিজের মধ্যে রেখে দিয়েছি। আর হোশের মুখে এই সিক্রেটের কথা শুনেই তেজাসের সন্দেহ হয় হোশ কোন সিক্রেটের কথা বলছে। কোন সিক্রেটটা এখনো পর্যন্ত তারা জানে না, যেটা হোশ জানে। আর তেজাসের মুখে এই সিক্রেটের কথা শোনা মাত্রই জিনাত পুরো রেগে ওঠে। যে জিনাত এতক্ষণ পর্যন্ত হোশের জন্য প্রাউড ফিল করছিল, সে এখন হোশকে কাওয়ার্ড, অকর্মণ্য এবং বিভিন্ন কথা বলতে শুরু করে, যে সবাই যেমনটা বলে তোমাকে নিয়ে সেটাই সত্যি, তুমি কোনো কাজের যোগ্যই নও। হোশ এসব সহ্য করতে পারছিল না। জিনাত এই সুযোগটা নিয়ে হোশের থেকে যতীনের তথ্য বের করে নেয় যে যতীন এখনও জীবিত, আর যতীনকে সে ওই জায়গার ওই বাড়িতে রেখেছে। শোনা মাত্রই তেজাস একটি টিম রেডি করে দ্রুত যতীনকে উদ্ধার করতে পাঠিয়ে দেয়। আর এদিকে জিনাত হোশকে তার নিজের কাছে টেনে ট্রান্সমিটারে চাপ দিয়ে হোশের কানে কানে কিছু একটা বলে। তেজাসরাও কন্ট্রোল রুমে বসে সাউন্ড বাড়িয়ে শোনার চেষ্টা করছে, কিন্তু কি বলছে কিচ্ছু শুনতে পাচ্ছিল না। তেজাস বুঝতে পারে কিছু তো একটা নিশ্চয় হচ্ছে, তাই তেজাস দ্রুত ওই রুমে চলে যায়। এতক্ষণে হোশ কেমন যেন পাগলামো করতে শুরু করেছে, যে জন্য হোশকে দ্রুত হসপিটালে পাঠানো হয়। তেজাস তখন অরুণকে বলছিল স্যার কিছু তো একটা আছে, এই মহিলা আমাদের থেকে লুকাচ্ছে। তবে অরুণ তেজাসকে শান্ত করে। আর তখনই জিনাত বলে যতীন যদি এখন জীবিত থাকে তার মানে আমাকে যে কপি করে খুন করছে ওই কিলার তার নতুন টার্গেট খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে হোশ যে ঠিকানা দিয়েছে সেখানে গিয়ে যতীনকে জীবিত উদ্ধার করা হয়। আর সিন চলে যায় একটি বারে। সেখানে আমাদের এক ব্যক্তিকে দেখানো হয় যে বারের মধ্যে একটি মেয়ের সাথে ড্রিঙ্ক করে বাইরে তার কারে ওঠার চেষ্টা করছে, কিন্তু এত বেশি ড্রিঙ্ক করেছে যে সে চাবি ফেলেছে সেটা ওঠাতে পর্যন্ত পারছে না। আর এখানে সেই কিলারকেও দেখা যায় পিছে দাঁড়িয়ে তার উপর নজর রাখছে। সুযোগ বুঝে যখনই সে তাকে মারতে যাবে ঠিক তখনই একটি ট্রাক এসে পড়ায় কিলার সেখান থেকে পালিয়ে যায়। তার মানে জিনাত যেমনটা বলেছে হোশ খুনি নয়, খুনি এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। সিন চলে যায় পরবর্তী দিন। তেজাস গত রাতে জিনাতের সাথে একটু রুট ব্যবহার করেছিল, সেজন্য তেজাস জিনাতকে সরিও বলে। জিনাত বলছিল আমি মাটন তৈরি করেছি, আপনার টিমও যদি আমার সাথে খায় আমি অনেক খুশি হব। তেজাস প্রথমে রাজি হচ্ছিল না, তবে জিনাত বলে এখনও কি আমার উপর সন্দেহ আছে, এই জন্য তেজাস খেতে রাজি হয়। আর খাওয়ার সময় জিনাত তেজাসের পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাচ্ছিল, যে কীভাবে পুলিশে আসলো, কি জন্য আসলো, এছাড়া তার কে কে আছে। জিনাতের কথা একসাথে যেহেতু কাজ করছি, একে অন্যকে জানাটা জরুরি। আর আমার সম্পর্কে তো আপনারা সবই জানেন। তেজাসের কথা সব জানি না, যতটুকু ফাইলে পড়েছে। আপনি মানুষকে খুন কেন করতেন? জিনাত বলে তার উত্তর আমি দিব, তার আগে আমার উত্তর দিন। তেজাস জানায় ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিল, মাও তাকে ছোট রেখে একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এরপর নানার কাছে বড় হয়ে পুলিশের চাকরি নিয়েছে। সাথে তানভীর এবং তানভীর সেলুনের বিষয়টিও বলে। আর যেমনটা তেজাস প্রশ্ন করেছিল, তেজাসের প্রশ্নের জবাবে জিনাত বলে যে জন্য আপনার মানুষকে খুন করেন দেশকে বাঁচাতে, ঠিক সেই জন্যই দেশের মানুষকে বাঁচাতে আমি খুনগুলো করেছিলাম। আমি যাদেরকে খুন করেছি তারা কেউ ভালো মানুষ ছিল না। বিশ্বাস না হলে আপনি অরুণ স্যারের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন। এরপর তেজাস বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই ওমকার গতকালে যে সিসিটিভি ফুটেজ ছিল সেই ফুটেজগুলো একটি পেন ড্রাইভে করে তেজাসকে দিয়ে দেয়। আর তেজাস সেটি অফিসে নিয়ে তাদের টেকনিশিয়ানকে দিয়ে ওই সময় জিনাত হোশকে এক্স্যাক্টলি কী বলেছিল সেটা বের করতে বলে। টেকনিশিয়ান বলে এমনিতে তো শুনতে পাওয়া যাচ্ছে না, তবে এটা নিয়ে কাজ করলে হয়তো বের করা যাবে, এর জন্য সময়ের প্রয়োজন। সিন চলে যায় তেজাসের বাড়িতে। আজ আজুবার ৭৭তম জন্মদিন। তেজাস, তানভি, দিব্যা সবাই একসাথে সেই জন্মদিন পালন করছিল। তবে আজুবা তার জন্মদিনে তেজাসদের কাছে গ্র্যান্ড চাইল্ড দাবি করে। তেজাসও বলছিল আমি তো চাচ্ছি, তানভি রাজি হচ্ছে না। তানভিও তখন তার সমস্যার কথা বলে যে আমি তো সারাদিন সেলুন নিয়ে কাজ করছি, আর সেও ৩-৪ মাস দূরে থাকে, সন্তান জেনেও সন্তান পালবেটাকে। দিব্যাও তানভিকে সাপোর্ট করছিল। তেজাস তখন দিব্যাকে বলে যে তোমার সমস্যা কোথায় ভাই? কিন্তু দিব্যার কথা আমার সমস্যা কোথায় মানে? আমি তো তোমাদেরকে পরিচয় করিয়েছিলাম, আমার জন্যই তো তোমরা একে অন্যকে বিয়ে করতে পেরেছ। সিন চলে যায় সেই সেফ হাউসে। জিনাত জানালার পাশে বসে বসে পাশের দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সাথে কথা বলার চেষ্টা করছে। দুপুরবেলা মাটন খাইয়েছে, আর এখন মিষ্টি মিষ্টি কথা বলে তার থেকে এখানে সব তথ্য নেওয়ার চেষ্টা করছে,
যে এখানে তারা কতজন ডিউটি করে, মানে একজনের সাথে হাসি মুখে কথা বলে তার থেকে কিভাবে তথ্য নিতে হয় জিনাত সেটা অনেক ভালো করে জানে। আর ওই রাতেই কিলার বার থেকে বের হওয়া সেই ব্যক্তির অ্যাপার্টমেন্টে ঢুকে তাকেও ঠিক একই প্যাটার্নে খুন করে। এরপর আমাদের পাস্টের একটি সিন দেখানো হয়। সিন চলে যায় 1978 পুনেতে। অল্প বয়সে একটি মেয়ে নৃত্যকলা শিখছে। ঠিক তখনই সেখানে একজন ব্যক্তি এসে দাঁড়াতেই ওই লোকটিকে দেখা মাত্রই মেয়েটি একদম ঘাবড়ে যায়। লোকটির গলা একটি সিংহের মাথার লকেট ঝুলছে, আর ওই সময়ের মেয়েটি অন্য কেউ নয়, জিনাত। এই দৃশ্যের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি 1978 পুনেতে জিনাতের সাথে কিছু একটা হয়েছিল, যেটা ভেবে ভেবে জিনাত এখনও ঘুমের মধ্যে আটকে ওঠে। তবে এক্স্যাক্টলি কী হয়েছিল সেটা জানতে আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। সিন চলে আসে প্রেজেন্টে। গতরাতে যে খুনটি হয়েছে তার নাম ডিকে মূর্তি। আগের 3টি খুন পুলিশ লুকাতে পারলেও এবার পুলিশের আগে মিডিয়া পৌঁছে যাওয়ায় পুলিশ আর কোনোভাবেই এই মৃত্যুর বিষয়টি লুকাতে পারছে না। অরুণ ঘটনাস্থলে পৌঁছে যায়। তেজাসের ধারণা খুনি যেই হোক না কেন সে ফিজিক্যালি অনেক স্ট্রং হবে, কারণ ডিকে মূর্তির ওয়েট কম করে হলো 86 কেজি। 86 কেজি ওজনের একজন ব্যক্তিকে শ্বাসরোধ করে মারা স্ট্রং ব্যক্তি ছাড়া সম্ভবই নয়। আবার মাত্র 10 দিন আগে বিরাটের খুন হয়েছে, এর মধ্যে নতুন একটি খুন। তার মানে কিলার খুব তাড়াহুড়ো করছে। আর খুনের খবর যেহেতু মিডিয়াতে চলে এসেছে, তাই কোনোভাবে তারা এটা গোপন রাখতে পারবে না। এই জন্য অরুণ নতুন একটি ইনভেস্টিগেশন টিম গঠন করার সিদ্ধান্ত নেয়। তবে আপাতত জিনাতের বিষয়টি তারা তাদের থেকে গোপন রাখবে। কমিশনার ইন্সপেক্টর পল্লবী এবং আরও কয়েকজন সদস্যকে নিয়ে একটি টিম গঠন করে। তেজাসকেও সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এই টিমে যে সদস্যগুলো রয়েছে তারা এক একজন এক একটা দায়িত্ব পালন করবে। পল্লবীর এই টিমে 2জন এসআই আছে, একজন হচ্ছে এসআই হানিয়া। হানিয়ার টিম ডিজিটাল সার্ভেলেন্স এবং অনলাইন বিষয়ক সবকিছু দেখবে। আর এসআই প্রবীরের টিম ফিল্ড আউট করবে। তাই প্রথমেই তেজাস সবাইকে বলে যে আমাদের প্রথমেই ভিকটিমদের প্রোফাইল তৈরি করতে হবে। তারা কাদের সাথে দেখা করত, তাদের পরিচিত কে আছে, আত্মীয় স্বজন, অ্যাক্টিভিটি সবকিছু সম্পর্কে আমাদের জানতে হবে। তো তেজাসের কথা মতো ওই টিম কাজে লেগে পড়ে। আর এরপরই অরুণ একটি প্রেস মিটিংয়ে তাদের স্পেশাল টিমের বিষয়টি জানায়, যা আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা খুব দ্রুত ওই খুনিকে ধরে ফেলব। সাথে তেজাসকে ইন্ট্রোডিউস করে দেয় যে এই কেসটি তেজাস হ্যান্ডেল করবে। এত বড় একটা সিরিয়াল কিলিংয়ের কেস তেজাস হ্যান্ডেল করবে, অথচ তানভীরকেও বিষয়টি জানায়নি। তানভীর বুঝতে পারছে না তেজাস তাকে জানালো না আর এখন প্রেসের সামনে সব প্রকাশ করে দিল। অন্যদিকে আমাদের এক ব্যক্তিকে দেখানো হয় যে তার পিঠে ট্যাটু করা ছিল আর নিউজ দেখছিল। কে এই ব্যক্তি তার পরিচয় আমরা একটু পর জানতে পারবো। অন্যদিকে তেজাস টেকনিশিয়ানকে যে ভিডিওর অডিওটি রিকভার করতে দিয়েছিল সেটা কমপ্লিট হয়েছে। আর ওই ভিডিওটি প্লে করতেই তেজাস জানতে পারে জিনাত ওই সময় হোসকে কী বলেছিল। মূলত হোসের সাথে কথা বলে জিনাত বুঝতে পেরেছিল খুনগুলো হোস করছে না। আর হোস যেহেতু তার সিক্রেট জানতো, তাই জিনাত হোসকে বলছিল এরপর থেকে তুই আর কাউকে মুখ দেখানো লায়ক থাকবি না, এখনই সময় এসেছে সবকিছু শেষ করার, এই খেলাটা এখনই বন্ধ করে দে। জিনাত জানতো হোস এমনিতে রাগী ব্যক্তি, আর তার মধ্যে কী কাজ করছে। জিনাত শুধু হোসকে একটু ইনফ্লুয়েন্স করে দিল। একদিকে তেজাস যখন এই ভিডিওটি দেখছিল, অন্যদিকে হোসের জ্ঞান ফিরতেই হোস হসপিটালেই আত্মহনন করে। হোসের মৃত্যুর খবরটি জানার পর তেজাস এটাও বুঝতে পারে এটা জিনাতের কাজ। তেজাস জিনাতের সাথে দেখা করে ওই দিনের ওই অডিওটি শোনায়। জিনাত কারণ হিসেবে বলে হোস এমনিতে অপেক্ষা করছিল, আমি শুধু অগ্রসর করে দিয়েছি। আর ও আমার সিক্রেট জেনে গিয়েছিল, যে কোনো সময় অন্য কোনো ব্যক্তিকে বলেও দিতে পারত, তাই আমার সিক্রেটটাকে প্রোটেক্ট করতেই আমি এটা করেছি। নতুন যে খুন হয়েছে তেজাস ওই ডিকের ফটোগুলো দেখায়। আর ফটোগুলো দেখে জিনাত বলে এমন শক্তিশালী ব্যক্তিদের শ্বাসরোধ করে খুন করা অনেক ডিফিকাল্ট, তবে তার জন্য একটি টেকনিক আছে। জিনাত তেজাসকে সেই সম্পূর্ণ টেকনিকটি দেখায়। মানে 25 বছর আগে জিনাত যখন খুনগুলো করত তখন সে কিভাবে ভিকটিমদেরকে খুন করত সম্পূর্ণ বিষয়টি জিনাত ডেমো দিয়ে দেখায়। জিনাতের টেকনিকটি দেখার পর তেজাস বুঝতে পারে এটা তো ক্র্যাপ মাগা। জিনাত বলে আমার একটা ফ্রেন্ড মিলিটারিতে চাকরি করত, সে আমাকে আত্মরক্ষার জন্য শিখিয়েছিল। জিনাত সাথে এটাও বলে যেই খুনগুলো করছে সে আমার ফাইলগুলো খুব ভালো করে পড়েছে, এই জন্য আমার সব কিছু সে জানে। এরপর তেজাস তার টিমের সাথে দেখা করলে এসআই হানিয়ে জানায় 4 জন ব্যক্তি আলাদা প্রফেশনে ছিল, তবে তাদের মধ্যে একটি কমন ফ্যাক্টর ছিল, সেটা হল শো অফ করা। তারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে তাদের লাইফস্টাইল শো অফ করত। এমনকি প্রত্যেকেরই একের অধিক গার্লফ্রেন্ডও ছিল। তেজাসও সন্দেহ করছে এই 4 জন ভিকটিমকে কিলার ভালো করে জানত, আর কিলার ওই ভিকটিমদের সাথে আগে দেখা করেছে, তাই তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে বা পার্সোনাল রিলেশনশিপ সম্পর্কে ভালো করে স্টাডি করতে বলে। তেজাসের ধারণা এই 4 জন ভিকটিম রেগুলার কোনো একটি কমন ব্যক্তির সাথে নিশ্চয় দেখা করত, সেই তথ্যরা জানতে পারলে কিলার পর্যন্ত পৌঁছানো যাবে। তেজাস এসআই প্রবীরকে পাশে ডেকে ক্রাভ মাগা টেকনিক সম্পর্কে বলে যে এটা একটা ইসরায়েলি মার্শাল আর্ট টেকনিক, যেটা আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়। এই শহরে কোথায় কোথায় টেকনিকটি ব্যবহার করা হয়
বা কারা কারা এটা শিখেছে সকল তথ্য অ্যারেঞ্জ করতে বলে। কারণ জিনাত যেমনটা বলেছে, কিলার যেই হবে সে হয়তোবা ক্রাভ মার্কা সম্পর্কে ভালো করে জানে। আবার এর মধ্যে সে ডিফেন্স লয়ার দারওয়ালে তেজাসকে কল করে জানায় যে হঠাৎ করে মনে পড়ল 5 থেকে 6 বছর আগে সরকার সকল পুরাতন ফাইল ডিজিটালাইজ করতে দিয়েছিল। তার মানে ওই সময় যে ফাইলগুলো ডিজিটালাইজ করা হয়েছিল এগুলো কোনো না কোনো আইটি কোম্পানিকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল। ওই আইটি কোম্পানির মাধ্যমে হয়তোবা জিনাতের ফাইলের অ্যাক্সেস কেউ করেছিল। তাই জানা মাত্রই তেজাস হানিয়াকে বলে, পুনে কোর্টের 25 বছরের রেকর্ড কোন আইটি কোম্পানি দ্বারা ডিজিটালাইজ করা হয়েছিল সকল তথ্য নিয়ে আমাকে জানাও। এটা শুনে পল্লবীর একটু সন্দেহ ছিল। পল্লবীর কথা, স্যার কেসের সাথে এটার কি সম্পর্ক? তেজাস শুধু বলে, সময় এলে সবই বলবো। এরপরে আমাদের ট্যাটু করা সেই ব্যক্তিকে দেখানো হয় যে ঘরে গিয়ে আবারও টিভিতে তেজাসের সেই ইন্টারভিউটি দেখছে। সাথে তার ঘরের দেয়ালে লাগানো একটি পুরাতন এসির ভিতর থেকে কালো একটি ব্যাগ বের করে, যে ব্যাগের মধ্যে বেশ কিছু কাপড় চোপড় আর একটি ছোট্ট বক্স ছিল। বক্সটি খুলতে আমরা দেখতে পাই এই বক্সের মধ্যে জিনাতের একটি ফটো, আর জিনাতের সাথে দুটি বাচ্চাকে দেখা যাচ্ছে। এমনকি ওই ব্যাগের মধ্যে ওই রশিগুলো রয়েছে যেগুলো দিয়ে খুনগুলো করা হচ্ছে। তেজাস অফিস শেষ করে বাড়িতে ফিরেছে। তানভি এবং আজবা তেজাসকে বোঝানোর চেষ্টা করছিল এটা একটা সিরিয়াল কিলিং কেস, এত ডেঞ্জারাস কাজ সে কেন নিল। তেজাস অবশ্য বোঝানোর চেষ্টা করে চিন্তার কিছু নেই, তার কিছুই হবে না। এরপর 3 জন মিলে রাতের খাবার দাবার শেষ করে আজবা নিজের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। তখনই আমরা ট্যাটুওয়ালা ওই লোকটাকে দেখতে পাই তেজাসের বাড়ির সামনে থেকে তাদেরকে ফলো করছে। আর অন্যদিকে জিনাত এতদিন পর তার ব্রেশিয়ারের মধ্যে লুকিয়ে রাখা সেই বিষাক্ত মাশরুমের প্যাকেটটি বের করে, সাথে ছোট্ট একটা চিরকুট যেখানে একটি ঠিকানা লেখা রয়েছে। জিনাত সবার জন্য তার ফেভারিট রেসিপি মোদক তৈরি করে, আর ওই মোদকের মধ্যে মাশরুমের গুঁড়ো মিক্স করে সবাইকে খাইয়ে দেয়। আর খাওয়ার কিছুক্ষণ পরে সবাই সেন্সলেস হয়ে পড়ে। তবে এখানে দায়িত্বে থাকা সবাই খেলেও ওমকার খায়নি, কারণ ওমকার কখনোই তার হাতের খাবার খাবে না। ওমকার তখন কন্ট্রোল রুমে ডিউটি করছিল। ঠিক তখনই জিনাত পেটে ব্যথার নাটক করতে ওমকার ঘরের মধ্যে ছুটে আসে। ওমকার যখনই জিনাতকে দেখতে যাবে ঠিক একইভাবে পেঁচিয়ে ধরে যেভাবে সে খুনগুলো করত। আর এভাবে চেপে রাখায় ওমকার একসময় সেন্সলেস হয়ে পড়লে জিনাত ওমকারের হাতে হ্যান্ডকাপ পরিয়ে গ্রিলের সাথে আটকে রেখে ওমকারের পকেট থেকে টাকা নিয়ে বের হয়ে চলে যায়। জিনাতের হাতে থাকা ওই চিরকুটে যে ঠিকানা লেখা ছিল, জিনাত সোজা সেই ঠিকানায় চলে যায়। কিন্তু যখনই ওই ফ্ল্যাটে ঢুকতে যাবে হঠাৎ অন্য ফ্ল্যাটের একজন বেরিয়ে আসায় জিনাতকে বের হয়ে যেতে হয়। তবে জিনাত সারা রাত ওই বাড়ির সামনে ফুটপাতে বসে অপেক্ষা করে। অন্যদিকে সকাল হওয়া মাত্রই ওমকারের কল পেয়ে তেজাস ওই সেফ হাউসে গিয়ে জানতে পারে আসলে গত রাতে কী হয়েছে। খবর পেয়ে অরুণ এসেছে। অরুণ এসে কোনো এক্সপ্লেন না শুনে আগে এখানে সিসিটিভি ফুটেজ দেখে। ফুটেজে দেখা যাচ্ছে 3:10 জিনাত এখান থেকে বের হয়েছিল, মানে এখন থেকে 6 ঘন্টা আগে। আবার এই ঘটনায় অরুণও বুঝতে পারছে জিনাত তাদের সাথে যা কিছু করেছে সব নাটক। তেজাস যেমনটা বলেছিল জিনাতকে এতটা বিশ্বাস করা ঠিক হয়নি। সিন চলে যায় তানভীর সেলুনে। সকাল সকাল সেলুনে এসে দিব্যার মন খারাপ দেখে তানভীর জানতে চাচ্ছিল গতকাল তোর বয়ফ্রেন্ডের সাথে কি হয়েছে। দিব্যার কথা আমরা জানতে পারি দিব্যা গতকাল তার বয়ফ্রেন্ডের সাথে তার বয়ফ্রেন্ডের রুমে গিয়েছিল। এরপর যখনই তারা কিস শুরু করে ঠিক তখনই আচমকা তার বয়ফ্রেন্ড লাইট অন করে দেয়। লাইট অন করে কিছু করার দিব্যা একদমই পছন্দ করে না। এই জন্য দিব্যা রাগ করে সেখান থেকে চলে এসেছে। তানভী অবশ্য দিব্যাকে বোঝানোর চেষ্টা করছিল তুমি এরকম পারফেক্ট খুঁজে কখনোই পাবে না, অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এরপরে জিনাতকে দেখা যায় জিনাত তানভীর সেলুনে এসেছে। জিনাত তানভীকে একটি হেয়ার কাট দিয়ে দিতে বলে। অন্যদিকে তেজাসরা ঘরটি তল্লাশি করে জিনাতের সে ব্রেশিয়ারটি পায়, যেটা দেখেই তারা বুঝতে পারে জিনাত এখানে করে লুকিয়ে নিয়ে এসেছিল। তার মানে জিনাতের এখানে আসার প্ল্যানটা হায়দ্রাবাদ জেলে বসে এসে সাজিয়েছিল। অরুণ তখন তেজাসের কাছে জানতে চায় জিনাত কখনো তোমার কাছে কোনো পার্সোনাল বিষয় কিছু জানতে চেয়েছিল? তেজাস বলে স্যার ওই দিন যখন মাটন বানিয়েছিল তখন কথায় কথা আমার পরিবারের বিষয় জানতে চেয়েছিল, আমিও তাকে বলেছিলাম। কিন্তু কেন? অরুণের কথা একজন সিরিয়াল কিলার অন্য একটি সিরিয়াল কিলিংয়ের ইনভেস্টিগেশনের অংশ হতে চায়, আবার ইনভেস্টিগেশন অফিসার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চায়, এটা বেশ সন্দেহজনক। তুমি এখনই তোমার পরিবারের খবর নাও। তেজাস সাথে সাথে আজবাকে কল করে। আজবা জানে সে ঠিক আছে, তবে তানভীকে কল করলে তানভী ফোন পিক করছিল না, কারণ তানভী তখন জিনাতের হেয়ার কাট দিচ্ছে। আবার তেজাস কল করছে দেখে জিনাত তানভীকে বলছিল যে কলটি রিসিভ করো। তানভীর কথা আমি কাজের সময় কখনো রিসিভ করি না, আমার স্বামী কল করছে, কাজ শেষ করে তারপর কথা বলবো। তেজাসের তখন মনে পড়ে তেজাস যখন আন্ডার কভার অপারেশন থাকতো, মানে অনেকদিন বাড়ির বাইরে থাকতো, তেজাস তানভীর ওই সেলুনের মধ্যে একটি সিসি ক্যামেরা ইনস্টল করে রেখেছিল। আর ফোনে ওই ক্যামেরাটি অন করতেই দেখে জিনাত তানভীর সেলুনে বসে আছে। সাথে সাথে তেজাস তানভীর সেলুনের উদ্দেশ্যে বের হয়ে যায়। একদিকে তেজাস সেলুনের দিকে আসছে, আর অন্যদিকে জিনাত তানভী এবং দিব্যার সাথে কথা বলছে। এভাবে একসময় তেজাস সেখানে পৌঁছে যায়। তেজাস তানভীকেও বলে
আমি তোমাকে পর সব এক্সপ্লেন করব। এই বলে তেজাজ জিনাতকে তার কারে তুলে সেখান থেকে নিয়ে যায়। তেজাজ এতটাই রেগে আছে যে জিনাতকে সেফ হোমে না নিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। জিনাতও বুঝতে পারছিল তেজাজ তার এনকাউন্টার করার প্ল্যান করছে। এজন্য জিনাত বারবার বলছিল, দেখো আমি কি জন্য এসব করেছি আমি সব এক্সপ্লেন করতে পারবো। তেজাজ কিছুতেই মানতে পারছে না, কারণ তেজাজের কাছে তানভীর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জিনাত তখনও বলছিল, দেখো আমি মৃত্যুর ভয় পাই না, কিন্তু এখন আমি বাঁচতে চাই। তেজাজ জানতে চায় তোমাকে আমি কেন বাঁচিয়ে রাখবো। তখনই জিনাত বলে আমি আমার ছেলের সাথে বাঁচতে চাই। আর এরপরই এমন এক টুইস্ট আসে যেটা তেজাজ কখনোই কল্পনা করতে পারেনি। জিনাত বলে, তোর মা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তোর মা তোর সামনে দাঁড়িয়ে আছে। তার মানে জিনাতই তেজাসের মা।